পয়েন্ট নিয়ে মোটামুটি দেখছি। ওয়ান টারবাইন কিরকম, কয় ধরনের, এগুলো নিয়ে দেখছি। ব্লেড কয় ধরনের কানেকশন হয়, মোটামুটি সবকিছু দেখছি। এই এখন আমরা একটা 20 পেজের একটা ওয়ার্ড ফাইল দেখবো। তো এখানে মোটামুটি আমরা কিছু ইকুয়েশন, ক্যালকুলেশন এগুলো দেখবো আর কি। তো এটা মোটামুটি আপনারা নিজেরা করতে পারেন, just আমি একটু দেখাই দিব। এই বেশি সময় নিব না, কারণ এটা আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন কি আছে এখানে। শর্ট টার্মে যেগুলো বোঝানো দরকার সেগুলো বলে দিতেছি। তো ফার্স্টে আমরা নর্মালি জানি যে আমরা হচ্ছে ওয়াইন টারবাইনে কাইনেটিক এনার্জিকে আমরা চেঞ্জ করে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করি। তো আমাকে যদি আমরা পাওয়ার যদি মানে হিসাব করতে হয় বাতাসে কি পরিমাণ পাওয়ার কন্টেন্ট করে, তাহলে আমাদের অবশ্যই কাইনেটিক এনার্জিকে হিসাব করতে হবে, ঠিক না? তো কাইনেটিক এনার্জি আমাকে হিসাব করতে হয়, তাইলে ফার্স্টে আমরা লাগবে 1/2 mv²। তো আমরা জানি কি, ধরেন পি হচ্ছে এই এখানে সম্পূর্ণ মেকানিক্যাল পাওয়ার হলো সম্পূর্ণ বাতাসের এখানে। আর এরপরে হচ্ছে এখানে যে আমরা যদি আমাদের ভর হিসাব করতে চাই, তাহলে আমরা কি ডেনসিটি লাগবে, ডেনসিটি, এটার ক্ষেত্রফল, এটার ভেলোসিটি। এই ভেলোসিটি তো আমরা আলাদা হিসাবে হিসাব করবো। তো এই ভেলোসিটি অফ দ্য এয়ার এটাও আমার লাগবে। তো ওই হিসাব করে চিন্তা করলে আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে দাঁড়াবে হচ্ছে, আমি যদি রিপ্লেস করে ফেলি এম কে, তাহলে 1/2 ρ a b ইন্টু বি²। ঠিক আছে? এখন এখান থেকে আমরা আবার এই এটাকে আবার বিয়োগ করতে হবে। এখন নর্মালি আমার যে পরিমাণ ওই কন্টেন্ট থাকবে বাতাসটা বাতাসে থাকবে, ওই ওজন পরিমাণ তো আমি কনভার্ট করতে পারবো, বা টারবাইনে এসে সেই পরিমাণ বাতাস লাগবে না। তো এটাকে আবার আমাকে বিয়োগ করতে হবে, যতটুকু আছে ওইটা থেকে হিসাব করে আমাকে বিয়োগ করতে হবে। তো এখানে বলা হচ্ছে আপস্ট্রিম ওয়াইন্ড একটা আছে, আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম ওয়াইন্ড। তো যেটা আমার কাজে লাগবে সেটা হচ্ছে আপস্ট্রিম ওয়াইন্ড, যেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। ওই আর যেটা আমার কাজে লাগবে না, তো ওইটা আমি বিয়োগ করতে হবে। ঠিক আছে? ওই হিসাব করে আমরা এখানে কি কি পরিমাণ পাওয়ার বা কাইনেটিক এনার্জি ওয়াইন টারবাইন প্রডিউস করতেছে, আমরা ওইখান থেকে হিসাব করতে পারবো। এখানে এটা দেওয়া আছে। এখানে যদি ইফিসিয়েন্সি হিসাব করা হয় সহজ করে, এখানে বলা হয়েছে যে দেখেন 1/2 মাস ফ্লো রেট ইন্টু বি² - বি²। আর বি কি, আপস্ট্রিম ওয়াইন্ড ভেলোসিটি ইনসাইড দ্য রোটর ব্লেডস, যেটা আমাদের আপস্ট্রিম ওয়াইন্ডের থাকবে আসবে। আর ডাউনস্ট্রিম ওয়াইন্ড ভেলোসিটি যেটার কারণে আমরা এক্সিট করবে, এখন এক্সিট করার কারণে অবশ্যই তার একটু লস হবে। যখন আমরা এই একটা ফ্লোতে ঘুরতেছে, তখন আরেকটা বাতাস যখন এটার পিছন দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, তখন সে কিন্তু একটা অবশ্যই একটা বাধা দিবে। তো ওই হিসাব করে এটা, কিন্তু এটা যদিও খুবই ম্যাক্রোস্কোপিক সেন্সে বলা হয়, এটা আমরা দেখে দেখে আমরা বুঝতেই পারবো না, অনেক খুব নিখুঁত আমার হিসাব করতে হবে। তো ওই হিসাবটাকেও আমরা এখানে আনতে, তো আলটিমেটলি এরকম এই ইকুয়েশনটা দাঁড়ায় 1/2 মাস ফ্লো রেট পার সেকেন্ড বি² - বি²। এটা হচ্ছে মেইন ইকুয়েশন, পাওয়ার ফ্লো, পাওয়ার হিসাব করতে চাই। ঠিক আছে? আর এরপর হচ্ছে ম্যাস ফ্লো রেট, এটাকে আমরা সেম ওইটাকে চেঞ্জ করে ফেলবো, যেহেতু আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড জিনিসটাকে আমরা এখন হিসাবে আনতেছি, এই জন্য এই ক্যালকুলেশনটাও চেঞ্জ হয়ে যাবে এখানে। তাইলে ম্যাথ ফ্লো রেট যদি এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা এটাকে অবশ্যই এখানে রিপ্লেস করে দিই এম এর ক্ষেত্রে। এম এম যদি রিপ্লেস করে দিই এটা, তাহলে আমরা এটা এই ইকুয়েশনটা বসাইতে পারি এম এর ক্ষেত্রে। ঠিক আছে? এখন যদি এই ইকুয়েশনটাকে দেন আমি এই সলভ করি, যদি বসাই এখানে, এই, আর লাস্টে যে আমি এই অংশটাকে সিপি হিসেবে প্রকাশ করে ফেলি, এই অংশটাকে সম্পূর্ণকে আমি সিপি ধরি, তাহলে আমার সম্পূর্ণ ইকুয়েশন হবে 9 নম্বরের মতো, 1/2 ρ a b/q সিপি। এখন সিপিটা কি? সিপি হলো একটা ফ্র্যাকশন হিসেবে থাকবে, এই একটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, যেটা আপস্ট্রিম আপস্ট্রিম ওয়াইন্ড পাউন্ড হুইচ ইজ ক্যাপচার বাই দ্য রটার ব্লেড। প্রথমে যে একটা বাতাসটা এসে যখন এই একটা ওয়াইন্ডের ওয়াইন্ড ব্লেডের মধ্যে যখন বাড়ি খাবে, ওইটাকে বলতেছি আমরা আপস্ট্রিম। তো দ্য রিমেনিং পাওয়ার ইজ ডিসচার্জ অর ওয়েস্টেড ইন দ্য ডাউনস্ট্রিম ওয়াইন্ড। বাকি সব যেটা আছে সেটা অবশ্যই কি হবে, ওয়েস্টেড হবে। আর দ্য ফ্যাক্টর সিপি ইজ কল্ড দ্য পাওয়ার কোএফিসিয়েন্ট অফ দ্য রোটর ইফিসিয়েন্সি, মানে যেটা একটা কোএফিসিয়েন্ট। আর এরপরে হচ্ছে যে ফর এ গিভেন আপস্ট্রিম ওয়াইন্ড স্ট্রিম দ্য ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য রেশিও অফ দ্য ডাউনস্ট্রিম অফ দ্য, মানে হচ্ছে নর্মাল ইকুয়েশন দেখেই বোঝা যাচ্ছে আপনার সিপিটা নির্ভর করতেছে ভি0/বি এর উপরে। তো আলটিমেটলি আপ পয়েন্ট এবং আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম এর উপরেই নির্ভর করতেছে কিন্তু সিপির ভ্যালু। তাহলে এখানে একটা হিসাব করা আছে যে ম্যাক্সিমাম ভ্যালু যখন 0.59 হবে, ঠিক আছে, আর যখন ভি0/বি 1/3 হবে, তখনই সর্বোচ্চ পরিমাণ পাওয়া পাওয়া সম্ভব।
মানে হচ্ছে আমার আপওয়ার্ড স্ট্রিম থেকে এই আপওয়ার্ড স্ট্রিম মোটামুটি 3 গুণ হইলে হইলে মোটামুটি এরকম করে চিন্তা করেন, তাহলে মোটামুটি আমার এই এক্সট্রাক্ট ভ্যালু ভ্যালু 0.59 থাকবে সিপির ভ্যালু, আর আমার এই সময় সর্বোচ্চ পরিমাণ আমি পাওয়ার আউটপুট পাবো। তো এই কার্ভ থেকে এরকমই জিনিসটা বোঝানো যায় যে যখন 1 থাকবে সর্বোচ্চ পরিমাণ 1/3 অবস্থা থাকবে, তখন আমার রটর এফিসিয়েন্সি সবচেয়ে বেশি থাকবে। আর সিপির ভ্যালু যখন 0.59, যেটা বললাম একটু আগে, এই হলো মোটামুটি এই জিনিসগুলা। এখন এইখান থেকে আপনার এই ইকুয়েশন গুলা মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে ম্যাথ আপনার ম্যাথে কাজে লাগবে পরে। আচ্ছা, এখন কিছু আমরা ডেফিনেশনের দিকে আগাই। যেমন কিছু ডেফিনেশন আছে, এগুলো রাখবেই। যেমন হচ্ছে সলিডিটি। সলিডিটি অফ এ ওয়াইন রোটর ইজ দ্য রেশিও অফ এ প্রজেক্টেড ব্লেড এরিয়া টু দ্য এরিয়া অফ দ্য ওয়াইন ইন্টারসেপ্টেড। এখন হচ্ছে একটা ওয়াইন টারবাইনের যদি ওয়াইন ব্লেডই চিন্তা করেন, 3টা যদি থাকে ওর ডানা বা সামথিং, তো এখানে 3টা এরিয়ার অবশ্যই 3টা অবশ্যই তার এরিয়া আছে। কিন্তু সে যখন রানিং অবস্থা থাকবে, সে একটা প্রজেক্টেড এরিয়া কিন্তু সে কভার করবে, এবং এই প্রজেক্টেড এরিয়া কিন্তু তার ভেলোসিটির উপরও কিছুটা নির্ভর করবে। তো ওই যে সলিডিটি হচ্ছে ওয়াইন রোটর, মানে হচ্ছে রেশিও অফ দ্য প্রজেক্টেড ব্লেড, মানে হচ্ছে ওই যে ব্লেড এরিয়া যে কতটুকটা ওয়াইন্ড সে ইন্টারসেপ্ট করবে, সেটাকে আমরা সলিডিটি বলতেছি। এখন যদি আপনারা চিন্তা করেন এই 2টা ব্লেড থাকে, তার ল লো সলিডিটি রেশিও হবে। কারণ কি? কারণ তার 2টা টারবাইন, তার বাতাসের বাধার পরিমাণ কমই হবে। এখন এটার আবার কিছু ডাউন সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। যেমন যেমন যদি ধরো হাই সলিডিটি কোন রটর থাকলো, আমার অনেকগুলা ব্লেড, ঠিক আছে? হাই যদি ব্লেড যদি বেশি হয়, তাহলে তার কি হবে? এই ভেলোসিটি কম হবে না বেশি হবে? বলেন তো, কেউ আছেন? ভেলোসিটি কম হওয়ার কথা না। হ্যাঁ, মনে হচ্ছে ভেলোসিটি কম অনেক হবে। অনেকগুলা একসাথে থাকবে, তো ওইগুলো ইনার্শিয়াল মোমেন্টাম অনেক বেশি থাকবে, যে ঘুরাইতে অনেক শক্তির প্রয়োজন হবে। হ্যাঁ, তো এই জন্য এটা স্পিডটা কম হবে। কিন্তু এটার কিন্তু টর্কটা অনেক বেশি হবে, ঠিক আছে? এটা দিয়ে অনেক মেকানিক্যাল কাজ করা যাবে ভালো। যেটা শক্তিশালী কাজ আমরা যদি করাইতে চাই, তাহলে এটা দিয়ে শক্তিশালী কাজ করানো যাবে। আর লো সলিডিটি যদি আমার 2টা বা 3টা ডাকনা থাকে, দানা থাকে, তাহলে এখানে দেখেন চিন্তা করবেন যে আমার হাই স্পিড হবে, বাট লো টর্ক হবে। মানে হচ্ছে আমার স্পিড বেশি পাবো, তখন আমার আমি বেশি স্পিডে ঘোরাতে পারবো, বাট টর্ক স্যার, তোমার এই জন্য কি স্যার এরকম হয় যে উইন্ডমিল গুলা যে আগেকার যে উইন্ডমিল গুলা ইউজ করা হতো, অনেকগুলা ব্লেড থাকতো, দেন হচ্ছে এটা কুয়া থেকে এটা থেকে পানি তুলতে পারতো। পানি তুলতো, হ্যাঁ। ওইখানে মেকানিক্যাল কাজ বেশি, ওই জন্য ওই যেখানে আমরা মেকানিক্যাল কাজ বেশি থাকবে, ওখানে ব্লেড বেশি থাকবে। আর যেখানে আমার মেকানিক্যাল কাজ কম করা লাগবে, তো ওইখানে আমার ওই জাস্ট ছোট ছোট ওয়ান টারবাইন গুলো থাকবে আর কি। মানে দেখবেন যে 2-3টা থাকবে, বাট লম্বা লম্বা থাকবে, বাট ওজন কম আসবে, অনেক কম, ওই হিসাবে করলে আর কি। আচ্ছা, এখন আসে হচ্ছে রটর সোয়েপ্ট এরিয়া। এটা মোটামুটি ওইটার মতো চিন্তা করলে, মানে হচ্ছে রটরটা কিরকম এই এই এরিয়াটাকে সুইফট করতেছে। এটা নর্মালি আমরা ওই ক্ষেত্রফলের ইকুয়েশন দিয়ে 5/4 d² দিয়ে আমরা হিসেব করতে পারবো যে কতটুকু হইতে পারে। দা wind turbine efficiently intercept the wind energy flowing through the entire swept area, even though it has only or 2 or 3 blade solidity between 5 to 10%। মোটামুটি একটা হিউজ পরিমাণে এরিয়া কিন্তু কভার করে, স্পিডের উপর ডিপেন্ড করে, কিন্তু এই সলিডিটি মোটামুটি 5 থেকে 10%-এর মতো থাকে। আচ্ছা, এখন আসেন টিপ স্পিড রেশিও। টিপ স্পিড রেশিও হচ্ছে মেনলি এই, আমি আপনাদের এখান থেকে দেখাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। তো স্পিড রেশিও মেনলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে হচ্ছে এই রেশিও বিটুইন দ্য ওয়াইন স্পিড এন্ড দ্য স্পিড অফ দ্য টিপস অফ দ্য ওয়াইন টারবাইন ব্লেডস। মানে হচ্ছে ওয়াইন স্পিডের মানে হচ্ছে আমরা তো ওয়াইন একটা থাকবেই যেটা যে স্পিডে আসবে, আর দ্য স্পিড অফ দ্য টিপস অফ দ্য ওয়াইন টারবাইন ব্লেড, মানে হচ্ছে আমার একটা টারবাইনের একবার টিপসে মানে সর্বোচ্চ পরিমাণ উচ্চতায় কি পরিমাণ তার স্পিড আছে ওই ব্লেডটা, ওইটাকে আমার ওইটার রেশিওকে আমরা বলতেছি টিপ স্পিড রেশিও। এখানে এই স্পিড রেশিওকে ডাইরেক্ট আমরা ইকুয়েশন আকারে দেখাচ্ছি, এখানে কোনো রেশিও হিসেবে দেখাচ্ছি না। যে 2πr/n/ডিভাইডেড বাই বি। কারণ এই ল্যামডাটা হচ্ছে মেনলি হচ্ছে টিএসআর, মানে হচ্ছে টিপ স্পিড সুইফট এরিয়া, মানে হচ্ছে এই যে কি পরিমাণ রেডিয়াস দিয়ে সুইফট এরিয়ার সম্পূর্ণ রেডিয়াসটা আর কি। আর এন হচ্ছে রোটেশনাল স্পিড, মানে কি স্পিডে সে ঘুরতেছে। আর ভি হলো ওয়াইন স্পিড, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু ওয়াইন স্পিড, আর এটা আমার হিসাব করতেছে আমার রোটরের স্পিড কিরকম স্পিডে ঘুরতেছে।
তাহলে আলটিমেটলি টিপ স্পিড রেশিও কি হিসাব করতেছে দেখতেছেন, রেশিও বিটুইন দ্য ওয়াইন স্পিড আর হচ্ছে দ্য স্পিড অফ দ্য টিপস অফ দ্য ওয়াইন টারবাইন ব্লেডস। তাইলে এখন আমরা এই নর্মালি আমরা দেখছি যে হরিজন্টাল অ্যাক্সিস রোটর দেখছি, রেডিয়াস রোটর দেখছি। তো আউটার টিপ অ্যাকচুয়ালি টার্নস ফাস্টার দেন দ্য ওয়াইন স্পিড। মানে হচ্ছে ধরেন আপনার এই ব্লেডটা যেটা আছে সেটা কিন্তু রোটরটা খুব বেশি স্পিডে ঘুরতেছে যখন আপনার দিক থেকে ক্যান বি এজ হাই এজ 9, মোটামুটি বলা যায় যে আপনার টিপ রেশিও বেশি হবে। আর যখন ইট ক্যান বি সেড দ্যাট হাই সলিড রোটরস হ্যাভ এ জেনারেল লো টিএসআরস, ভাইস ভার্সা। মানে হচ্ছে হাই সলিড রোটরস আবার এই স্পিড রেশিও কম হবে। মানে হচ্ছে হাই সলিড রোটরস গুলো কোনটা, যেগুলোতে ব্লেড বেশি থাকবে তাদের অবশ্যই টিএসআর মানে হচ্ছে কম হবে, কারণ তারা খুব কম এরিয়া হিসাব করবে, মানে কম এরিয়া ঘুরবে, কারণ তার সময় লাগতেছে বেশি। ওই জিনিসটাকে এখানে বলতেছে। এখন আসেন পাওয়ার কোএফিসিয়েন্ট। পাওয়ার কোএফিসিয়েন্ট কিছু না, মানে হচ্ছে আউটপুট বা ইনপুট। মানে আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে দেখা যায় আমি ওয়াইন টারবাইন থেকে যেটা আউটপুট পাবো। আমাদের মেইন কাজ তো কি, ওয়াইন টারবাইনটাকে চালানো, রটরটাকে ঘুরায় বা ব্লেডটাকে ঘুরায়, ঠিক না? তো এখানে আউটপুটটা আমার হচ্ছে যে আউটপুট ফ্রম দা ওয়াইন টারবাইন এবং পাওয়ার কন্টেন্ট ফ্রম ইন দা ওয়াইন। পাওয়ার যখন ওয়াইন থেকে আমরা যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে রূপান্তর হইলো। ওই পাওয়ারটাকে ভাগ হইলো হচ্ছে, এখানে কিন্তু লসেস আছে যেমন মেকানিক্যাল ট্রান্সমিশন, যে আমরা এই বিভিন্ন ধরনের নিকেলের মধ্যে আমরা দেখছিলাম সব কি কি কম্পোনেন্ট থাকে, ওগুলোর মধ্যে দিয়ে পাস হবে, দেন হচ্ছে এই গিয়ার শাফট এগুলোর মধ্যে দিয়ে পাস হওয়ার পর তার টারবাইনে যাবে। অবশ্যই এখানে কিছু তো লস তো থাকবে। তো এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেশনে কিছু লস হবে। এইসব লস গুলো পাওয়ার আউটপুট ফ্রম উইন্ড টারবাইন এটা মেকানিক্যাল না? উপরে একটা মেকানিক্যাল আর নিচেরটা হচ্ছে ওই যে উইন্ডের কাইনেটিক এনার্জি। হ্যাঁ, এটাই। বাইচে হলে তুমি এটাকে ইলেকট্রিক্যালও বলতে পারো উপরেরটা। ইলেকট্রিক্যাল বলতে গেলে দেন হচ্ছে নেক্সট স্টেজ যাইতে হবে, দেন হচ্ছে আমার টারবাইনতে অল্টারনেটরে কাপলিং করে দেন ওই স্টেজের পরেরটা। ওয়াইন টারবাইনের কাজ কি, তো ওয়াইন টারবাইন তো ওই লাস্ট একটা না, সেটা হচ্ছে যেখানে আমার মেকানিক্যাল শাফটটা ওই নিকেলের মধ্য দিয়ে চলে গেল, তারপর তখন ওয়াইন টারবাইনটা ঘুরানোর তো মেইন কাজ। তো ওই যে ওয়াইন টারবাইন থেকে যে আউটপুট পাবো, পাওয়ার আউটপুট ফ্রম দ্য ওয়াইন টারবাইন। আর পাওয়ার কন্টেন্ট ইন দ্য ওয়াইন আমি হচ্ছে যেটা একটা আমি বলছি বাতাসের স্যার মধ্যে। পাওয়ার আউটপুট ওয়াইন টারবাইনের পাওয়ার আউটপুটটা তো মেকানিক্যাল টাইপ। পাওয়ার বুঝিনি, আবার বলতো। মানে পাওয়ার আউটপুট ফ্রম দ্য ওয়াইন টারবাইন এটা হচ্ছে মেকানিক্যাল টাইপ না? না, এটা মেকানিক্যাল না, আমার হিসাবে এটা ইলেকট্রিক্যাল হবে এটা। কারণ হচ্ছে স্যার এটা তো আলটিমেটলি আমি ওয়ান টারবাইন কোনটা বুঝছো সেটা বললাম আমার আগে। কোনটা বলো টারবাইন তো। তো যখন হচ্ছে রোটর ব্লেডের সাথে যেটা কানেক্টেড থাকে দেন হচ্ছে এটা ঘুরতেছে, দেন এটা অল্টারনেটরে কানেক্টেড থাকবে টারবাইনটা জেনারেলি। আলটিমেটলি ওই টারবাইনটা ঘুরলে ঘুরলে কি উৎপন্ন হবে? টারবাইন দেন হচ্ছে অল্টারনেটর ঘোরাবে দেন ইলেকট্রিসিটি তৈরি হবে। হ্যাঁ, অল্টারনেটর থেকে কি উৎপন্ন হবে আলটিমেটলি? হ্যাঁ, তো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। তো ওই 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 ওয়ান টারবাইন থেকে আমরা ডাইরেক্ট মেইন কাজটা থাকবে হচ্ছে ইলেকট্রিসিটি হিসাব করা। বুঝতে পারছি। আমি স্যার মাঝখানে কিছু কল্পনা করতেছিলাম যে কাপলিং থাকবে, মেকানিক্যাল লসেস হবে, আরো দেন হচ্ছে ইলেকট্রিক্যালে যাবে, আমি ভাবছিলাম এগুলো থাকবে। এই জিনিসগুলো এখানে অলরেডি হিসাব করে ফেলতেছে, দেন ইলেকট্রিক্যাল জেনারেশন, এগুলো হচ্ছে লস। এই 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 প্রসিডিউর এখান থেকে এখানে যেতে আমার এই দুই তিনটা লস আছে আমার, মেকানিক্যাল ট্রান্সমিশন আর একটা হলো ইলেকট্রিক্যাল জেনারেশন, দুইটাই আমার লস আছে। এই দুটো লসকে কাউন্ট করেই কিন্তু আমার আউটপুট লাস্ট টাইম পাবো এটা। অবশ্যই সেটা ওয়াইন থেকে যেটা পাইছি সেটা থেকে অবশ্যই কম হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি, যেমন আমরা একটা যদি ওয়াইন টারবাইন রটর যদি ডিজাইন করতে হয়, কিছু জিনিস আমাকে অবশ্যই হিসাব রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আমার রটরটা কিরকম হবে, কয়টা ব্লেড দিব, রটর ডায়ামিটার কিরকম হবে, পিচ অ্যাঙ্গেল কিরকম হবে, টাওয়ারের হাইট কেমন হবে, ট্রান্সমিশন সিস্টেমটা কিরকম দিব, এটা নিচে দিব না উপরে দিব, তো এটাও নির্ভর করবে আমার ডিজাইনের উপর। তারপর গিয়ার বক্সটা এই কিরকম থাকবে, এটাও নিচে থাকবে না উপরে থাকবে, এটাও আমাকে হিসাব করতে হবে। তো এইগুলা মোটামুটি ওই আগের ক্লাসে কিছু বুঝেছিলাম, এখন জাস্ট ইকুয়েশন দিয়ে জাস্ট দেখাচ্ছি। ডায়ামিটার অফ দ্য রটর হচ্ছে আমরা যে পরিমাণ ডায়ামিটার হিসাব করব, এখন এখানে একটা ইকুয়েশন আছে। ওই ইকুয়েশন হচ্ছে এই সলভ করে দুটা ইকুয়েশন পাওয়া যায়, যে পি সমান সমান হচ্ছে 0.15 ডি স্কোয়ার বি কিউ ফর স্লো রটরস। মানে হচ্ছে এই ইকুয়েশন হচ্ছে স্লো রটরের জন্য, আর এই ইকুয়েশনটা হচ্ছে ফাস্ট রটরের জন্য।
তো ফার্স্ট অর্ডার যেগুলা ব্লেড কম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চয়েস করবো যে নাম্বার অফ ব্লেড যেটা মেইনলি ডিপেন্ড করা হচ্ছে টিপ স্পিড রেশিওর উপরে। মানে আমি স্পিড রেশিও কেমন হবে সেটার উপর নির্ভর করে কিন্তু আমার এই ব্লেডের পরিমাণ নির্ভর নির্ভর করতেছে। যদি আমার হাইট টপ দরকার, তখন আমি অবশ্যই কি করব, ব্লেডের পরিমাণ বেশি নিব। আর যখন যদি আমার চিন্তা করবো যে আমার হাই ইফিসিয়েন্ট ইলেকট্রিসিটি প্রডিউস করা দরকার, তখন আমি অবশ্যই ব্লেডের পরিমাণ কম নিব। তো ইনার্শিয়ার কারণে যে লসটা আমার সেটা কমে আসবে। আর এখানে যেমন হচ্ছে থ্রি ব্লেড টারবাইনের একটা একটা মানে হচ্ছে কম্পারিজন সবসময় সবাই চিন্তা করে যে সবাই দুইটা ব্লেড বা তিনটা ব্লেড এটার মধ্যে কোনটা ইউজ করা বেটার। তো এখানের মধ্যে থ্রি ব্লেড টারবাইন ইনভলভস 30% মোর ওয়েট এন্ড কস্ট থ্রু দ্য পাওয়ার কোএফিসিয়েন্ট ইনক্রিজ বাই দ্য 5 to 10%। মানে হচ্ছে আমার যদি ক্যাপাবল থাকি যে আমি 33% বেশি খরচ করার ইচ্ছা আছে, তাহলে আমি 5 থেকে 10% পরিমাণ আমি পাওয়ার এফিসিয়েন্ট বেশি পাবো। এটা হচ্ছে একটা সহজ ব্যাখ্যা যে আমি তিনটা ব্লেড নিবো না দুইটা ব্লেড নিবো। আরো অনেক কিছু লেখা আছে, আপনার একটু পড়ে নিন। আচ্ছা, এখন আসে টাওয়ার। টাওয়ার ক্ষেত্রে নর্মালি এই আমরা যে মানে হাই স্ট্রেংথের মানে হচ্ছে এটার স্ট্রাকচারটা তৈরি করতে গেলে, মানে হচ্ছে এটা যেখানে বসবে এটা হচ্ছে স্টিল বা কংক্রিট স্ট্রাকচার দেখা থাকবে বেসড অন দ্য টেবুলার ওভার লেটিস কনস্ট্রাকশন। ঠিক আছে, মানে মানে হচ্ছে কিরকম শক্তিশালী হবে এখানে ক্যালকুলেশন করতে হবে। আর এরপর হচ্ছে আমার এখানে একটা জিনিস মাথায় রাখবে হচ্ছে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অফ দ্য টাওয়ার, ব্লেজ রোটর। যেমন হচ্ছে একদিকে ওয়াইন্ড উৎপন্ন হচ্ছে, আপনার এই খুব বেশি ওয়াইন্ড আসতেছে, তো আপনার ব্লেডে খুব বেশি ফাস্ট করে মুভ করার সময় পাইতেছে না, ঠিক না? তো এর আগে কিন্তু একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হয়ে যাবে আপনার ওয়াইন্ড টারবাইনের সম্পূর্ণ টাওয়ার সহ। তো এই যে ফ্রিকোয়েন্সিটা হবে, তখন কি আপনার স্ট্রাকচারটা কি এই ওয়াইন্ড ফ্লাকচুয়েশন ফ্রিকোয়েন্সিকে সামলাতে পারবে কিনা, এটাও কিন্তু হিসাবে আনা হয়। যেমন হচ্ছে ওই এই কি ভূমিকম্পের মতো এরকম বিভিন্ন স্কেল দিয়ে হিসাব করা হয় আগে থেকে, যে এটা কতটুকু পর্যন্ত বাতাস ক্যালিবার করতে পারবে। কারণ ওই সময় যদি আমার লোড যদি কানেক্ট করা থাকে ওই ওয়াইন টারবাইনের সাথে, তো তার কিছু অবশ্যই সে চিন্তা করবে যে আমার লোডকে সাপ্লাই দিতে হবে। আর ওইদিকে সে কিন্তু স্পিড বাড়াবে না, কারণ কন্ট্রোল মেকানিজমের কারণে সে কিন্তু ওই রোটরটা কিন্তু সেম স্পিডেই ঘুরবে, ওয়াইন যত বেশি ঘুরুক না কেন। কারণ কি, কারণ যদি বেশি ঘুরে তাহলে আমার এখানে এসে আমার টারবাইন বেশি ঘুরতেছে। টারবাইন বেশি ঘুরলে তো বুঝতে পারতেছেন ইলেকট্রিসিটি বেশি জেনারেশন হবে। তো ওই রকম জিনিসগুলোকে দিয়ে করা হয় মানে হচ্ছে কন্ট্রোল করার জন্য। তো ওই ফ্রিকোয়েন্সি ফ্লাকচুয়েশন থেকে বাঁচার জন্য তখন আবার শাফটকে চেঞ্জ করা হয় কন্ট্রোল টেকনিকে। আচ্ছা, এটা দেখবো সামনে। এরপর হচ্ছে জেনারেশন হাইট অফ দ্য টাওয়ার ইজ স্লাইডলি গ্রেটার। মেইন জিনিসটা বলা হয়নি, সেটা হচ্ছে এটা গেল। এরপর হচ্ছে নর্মালি মিডিয়াম এবং লার্জ টারবাইনের জন্য হাইট থাকে খুবই মানে সামান্য বড়। নর্মালি দেখবেন যে বড় যেগুলো হচ্ছে মিডিয়াম এবং লার্জ টারবাইন গুলো দেখলে দেখবেন যে তাদের টাওয়ারটা আর ওই বা ব্লেডটা চিন্তা করে দেখবেন যে একটু বড় টাওয়ারটা টাওয়ারটা একটু বড় থাকে, মানে হচ্ছে মাটির মাটিতে লাগবে না এরকম আর কি। প্লেট গুলা মাটিতে লাগবে না। ছবিগুলো দেখলে দেখতে পারবেন, আমি স্লাইডে দিছি, দেখেন যে এরকম কাছাকাছি থাকবে। আর এই স্মল টারবাইনে কি হয়, স্মল টারবাইন যেগুলো থাকে সেগুলো হচ্ছে এখন আমার খুবই এই ছোট, বেশি লোড দরকার নাই। তো ওইখানে আমার টাওয়ার বেশি লম্বা থাকবে, কারণ সে বেশি বাতাসকে উপরে মানে বাতাসকে সে বেশি অ্যাবজর্ব করতে পারবে তখন। তো স্মল টারবাইন গুলা হচ্ছে বেশি বড় বড় টাওয়ার থাকবে, লম্বা লম্বা টাওয়ার। মানে ওই হিসাবে সাপেক্ষে আর কি, যদিও এই সাপেক্ষে যদি চিন্তা করেন তো অবশ্যই মানে হচ্ছে টাওয়ারের নাম্বার বেশি হচ্ছে কার, মিডিয়াম আর লার্জ টারবাইনের। বাট যদি আমি ব্লেডের সাপেক্ষে যদি চিন্তা করি, তাইলে কিন্তু বলতেছে যে স্মল টারবাইনের হচ্ছে টলার টাওয়ার থাকবে কম্পারিজন রটার ডায়ামিটার আদারওয়াইজ, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টারবাইনস উইথ রেটেড আউটপুট বিটুইন 10 কিলোওয়াট থেকে 100 কিলোওয়াটের মধ্যে, ঠিক আছে, ইন দ্য রেঞ্জ অফ 20 থেকে 30 মিটার। আর যেগুলো হচ্ছে আমরা হাই বলতেছি সেটা হচ্ছে মোটামুটি 300 কিলোওয়াট থেকে 500 কিলোওয়াট মেশিন উড হ্যাভ টাওয়ার 35 মিটার থেকে 40 মিটার হাই এর মধ্যে, যেগুলো খুব বেশি পাওয়ার মানে হচ্ছে এই জেনারেট করতে পারে। এখন আসেন ট্রান্সমিশন এবং গিয়ার বক্স। ট্রান্সমিশন গিয়ার বক্স ওই দিন বলছি, তো এগুলা একটু কষ্ট করে ড্রয়িং করেন হয় কি কি আপনাদের নিকেলের মধ্যে থাকে, শাফট, গিয়ার বক্স, ঠিক আছে, জেনারেটর, এটা হচ্ছে একটা টাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে খুব সংক্ষেপে ছোট আকারে মোটামুটি জাস্ট মেনলি এটাকে ফোকাস করে ড্রয়িং করা। তো এগুলোর কাজ আমি ওই দিন বলছি, আপনারা একটু দেখে নেন। এখন আসেন পাওয়ার স্পিড ক্যারেক্টারিস্টিক্স। এখন
Power speed characteristic হচ্ছে normally how the mechanical power that can be extracted from the wind depends on the rotor speed. তো নর্মালি মেকানিক্যাল পাওয়ারটা কেন আমরা এক্সট্রাক্ট করব, সেটাকে আমরা নর্মালি ডিপেন্ড করতেছে রটরের স্পিডের উপর, ঠিক না? রটরের স্পিড আমি যদি হিসাব করতে চাই, নর্মালি আমার এখানে দুইটা ইকুয়েশন আছে। আচ্ছা, মেইনলি এখানে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে একটা অবশ্যই দেখেন যে আমার রোটরের স্পিড যদি আমার এই প্রতিটা টারবাইনের জন্য বিভিন্ন হতে পারে, ঠিক না, এক একটা রোটরের জন্য। তো ধরেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রতিটা যদি খেয়াল করে দেখেন যে এই রোটরের স্পিড ভিন্নতার কারণে তার পাওয়ার ইফিসিয়েন্সি কমতেছে বাড়তেছে। এটা কিন্তু নির্ভর করে ওই টারবাইনের উপরে। ধরেন আপনি সবার লাস্ট একটা, তার কিন্তু রোটরের স্পিড যখন এই মোটামুটি 1700 কাছাকাছি, তখন মোটামুটি তার আমি আউটপুট বেশি পাচ্ছি, পাওয়ার খুব বেশি পাচ্ছি। তো এটা কিন্তু প্রথমটার ক্ষেত্রে না। তো এটা কিন্তু ভেরি করে, ওই একটা ক্যালকুলেশন আছে, এই ইকুয়েশনের মাধ্যমে এটা কিন্তু ভেরি করতেছে। আর সিপি হচ্ছে আমরা দেখে আসছিলাম, যেটা আমরা এই টিএসআর ও দেখে আসছি, এইগুলো হচ্ছে মেনলি ডিপেন্ড করে। আর আরেকটা জিনিস হলো এখানে কন্ট্রোল করার মতো হচ্ছে, সেটা হচ্ছে টিএসআর, এই সরি, কন্ট্রোলিং অফ দ্য পিচ অ্যাঙ্গেল। পিচ অ্যাঙ্গেলের উপরে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা কিন্তু ওয়াইন টারবাইনের স্পিডটাকেও ক্যালকুলেশন করতে পারবো। প্লাস হচ্ছে এই সম্পূর্ণ ইকুয়েশনের কারণে মানে হচ্ছে পিচ অ্যাঙ্গেলের উপর নির্ভর করে আলটিমেটলি আউটপুট আমার ভিন্নতা দেখা দিবে। এই যে এখন পিচ অ্যাঙ্গেল, বিভিন্ন ধরনের পিচ অ্যাঙ্গেল দেওয়া আছে, একটু দেখলে আপনারা পারবেন। এখানে নর্মাল ক্লাস হইলে আমি আইকে দেখাইতাম, বাট আপনারা একটু কষ্ট করে এখানে দেখে নিন, সবকিছু আপনারা সুন্দর করে নোট করে দাগানো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ওয়ান টারবাইনের কন্ট্রোল সিস্টেম। ওয়ান টারবাইন কন্ট্রোল সিস্টেমে শর্টকাটে বলি, সেটা হচ্ছে আমরা দেখবো পিচ অ্যাঙ্গেল কন্ট্রোল, আর একটা হচ্ছে এই স্টল কন্ট্রোল। স্টল কন্ট্রোলে আবার অনেক ধরনের ইয়ে আছে। নর্মালি ফার্স্টে দেখেন পিচ অ্যাঙ্গেল কন্ট্রোল। পিচ অ্যাঙ্গেল কন্ট্রোল দিয়ে আমরা নর্মালি এই ভেরিয়েশন অফ ওয়াইন স্পিড করবো, মানে হচ্ছে আমরা যদি ওয়াইন স্পিডের ভেরিয়েশন করতে যাচ্ছি, আমার লোড কমে গেছে বা বেড়ে গেছে, বা আর একটা মেইন জিনিস হচ্ছে আমার এই হঠাৎ স্পিড বেড়ে গেছে, যেটা বলছিলাম। তো হঠাৎ স্পিড বেড়ে কারণে এক্সিডের সেই আমাকে লিমিটের মধ্যে আনতে হবে। তো আমি অবশ্যই চেঞ্জ করবো পিচ অ্যাঙ্গেলকে। পিচ অ্যাঙ্গেল চেঞ্জ হলে সে বাতাসটা মানে হচ্ছে ওই আমার টারবাইনের বা রোটরেরটা অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলবো। তো ওই সামান্য অ্যাঙ্গেল চেঞ্জের কারণে সে কিন্তু কম ঘুরবে, যদিও বাতাস বাইরে অনেক বেশি, কিন্তু সে ওইটাকে এই বাতাসটা অন্যদিকে মুভ হয়ে চলে যাবে ওর কাছে দিয়ে, কিন্তু সে কিন্তু এটা মুভ করবে না ওই স্পিডে। তো ওই এটাকে বলে স্টল মুভ। আর এরকম এটা সবসময় করা হয়, যেমন হচ্ছে এক্সেসিভ অনেক বেশি বাতাস আসার পরে যেমন অনেক সময় পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করে এটাকে বন্ধ বন্ধ করা হয়, কারণ সেফটি হিসেবে। দেন আবার এটাকে রিস্টার্ট করা হয়, দেন আবার নর্মাল পজিশনে টারবাইন আবার রিস্টার্ট করা হয়। এটা হলো হচ্ছে এই একটা কন্ট্রোল সিস্টেম, যেটা সবসময় থাকে। কারণ এটা আবার কেমনে কন্ট্রোল করে, নর্মালি আপনার কন্ট্রোল সিস্টেমে দেখছেন যে আমার কমান্ড দেওয়া থাকবে যে কতটুকু আমার স্পিডের মধ্যে থাকবে, আর এটা সে কন্টিনিউয়াসলি মেজার করবে পাওয়ার কতটুকু আছে। দেন পিচ কন্ট্রোলারকে এই কন্ট্রোল করে পিচ অ্যাকচুয়েটর দিয়ে সে কিন্তু সিগন্যাল পাঠাবে, যেটার কারণে সে এই পিচ অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে কন্টিনিউয়াসলি এটার উপর নির্ভর করে। এটা যদি আপনারা যদি গুগল স্কলার সার্চও করেন, দেখবেন যে এই কন্ট্রোলার নিয়ে অনেক কাজ হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে স্টল কন্ট্রোল। তো প্যাসিভ স্টল কন্ট্রোল হচ্ছে যেটা হচ্ছে লিমিট দা পাওয়ার আউটপুট এট হাই ওয়াইন্ড। মানে হচ্ছে হাই ওয়াইন্ডে যেটা কন্ট্রোল করে সেটা হচ্ছে স্টল ইন্ডাকশন জেনারেটর, ড্রাইভিং ইন্ডাকশন জেনারেটর কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। রোটর স্পিড ফিক্সড বাই দ্য নেটওয়ার্ক অ্যালোইং দ্য অনলি 4 থেকে এই 4% 1 থেকে 4% ভেরিয়েশন থাকে এখানের মধ্যে। আর যখন ইনক্রিজ করে দ্য অ্যাঙ্গেল অফ দ্য অ্যাটাক অলসো ইনক্রিজেস, ব্লেড রানিং এ নিয়ার কনস্ট্যান্ট স্পিড। মানে হচ্ছে মোটামুটি যখন আমরা এই ইনক্রিজটা মানে ওয়াইন স্পিড খুব বেশি বেড়ে যাবে, তখন অ্যাঙ্গেলের অ্যাটাক অলসো বেড়ে যাবে। তার কারণে একটা কনস্ট্যান্ট স্পিডে থাকবে, এর থেকে এই স্পিড চেঞ্জ হবে না। আর বিয়ন্ড দ্য পার্টিকুলার অ্যাঙ্গেল অফ অ্যাটাক দ্য লিফট ফোর্স ডিক্রিজেস, যেটার কারণে এই আমাদের রোটরটা চলে আপওয়ার্ড এই আপওয়ার্ড যেটা যে থাকে ওইটার হিসাবে চিন্তা করে যদি রোটর এফিসিয়েন্সি এটাও ড্রপ করবে। যেটা লিফট ফোর্স পড়ছিলাম আর ড্র্যাগ ফোর্স পড়ছিলাম আমরা, দুইটা এই টারবাইনের জন্য, ঠিক না, মনে আছে? তো এখানে লিফট ফোর্স যখন কাজ করবে, লিফট ফোর্স যদি ডিক্রিজ করে অবশ্যই আমার রোটর এফিসিয়েন্সি ড্রপ করবে। এটাই হচ্ছে নর্মাল পলিসি। আর লিফট ফোর্স ক্যান বি ফার্দার রেস্ট্রিক্ট বাই দ্য পাওয়ার আউটপুট দ্য হাই ওয়ান বাই প্রপারলি শেপিং এ রোটর ব্লেড। তখন যদি আমার লিফট ফোর্স যদি থাকে, যেমন এই যদি ওয়ান টারবাইনটাতে যদি লিফট ফোর্স থাকে,
তাহলে ওইটা যদি রিডিউস করে তাহলেও কিন্তু হাই ওয়াইন্ডটাকে আমরা প্রপারলি শেপিং করে ফেলবো। এর কারণে হচ্ছে মানে হচ্ছে রোটরটা ফেস করবে না ওয়াইন্ডকে, আলটিমেটলি সেফ পজিশনে থাকবে। এটা হচ্ছে একটা প্যাসিভ কন্ট্রোল, আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্টল কন্ট্রোল। অ্যাক্টিভ স্টল কন্ট্রোলের মধ্যে হচ্ছে তিনটা, এই মেইনলি হচ্ছে ব্লেড is rotated by the few degrees in the direction of the opposite that is a pitch control machine। মানে হচ্ছে এটা মেথড অফ, মানে হচ্ছে আমরা ব্লেডটাকে রোটেট করবো ফিউ ডিগ্রিজ ইন দ্য ডাইরেকশন অপোজিট ইন দ্য পিচ কন্ট্রোল মেশিন। মানে হচ্ছে পিচ কন্ট্রোলে যেদিকে বলতেছে তার থেকে আমরা অপোজিট ডাইরেকশনে আমরা চেঞ্জ করব। মানে হচ্ছে এটা কি করবে, অ্যাঙ্গেল অফ অ্যাটাকটা বাড়ায় দিবে, হুইচ ক্যান বি কন্ট্রোল টু কিপ দ্য আউটপুট এট দ্য রেটেড ভ্যালু ওয়াইন স্পিড ভ্যালুস বিলো দ্য ফার্লিং স্পিড। মানে হচ্ছে আমার সেফ স্পিড থেকে যখন ওয়াইন স্পিড কে বিলো দা, মানে এক্সেসিভ স্পিড থেকে কমে রাখার চেষ্টা করবে। যেমন passive control machine shows a drop in power at high watts. The action active stall is sometimes called deep stall, যাকে আবার ডিপ স্টলও বলে। আর আরেকটা জিনিস হলো, owing to economic reason active stall control is generally used for only high capacity machine। এটা কিন্তু খুব হাই ক্যাপাসিটি মেশিনের জন্য ইউজ করা হয়। এই আর যেমন হচ্ছে ফিগার 9 যদি আমরা দেখি, তো এটা হচ্ছে নর্মালি কন্ট্রোল করবে হচ্ছে, এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে পিচ কন্ট্রোল, দুই নম্বরটা হচ্ছে প্যাসিভ স্টল কন্ট্রোল, আর সি হচ্ছে অ্যাক্টিভ স্টল কন্ট্রোল। তো অ্যাক্টিভ স্টল কন্ট্রোলটা দেখেন আমার স্পিডটাকে কত তাড়াতাড়ি লিমিট করে ফেলতেছে। আর যদি আমি প্যাসিভ স্টল কন্ট্রোলটা দেখি, অবশ্যই একটা সময় লাগতেছে। পিচ কন্ট্রোলও দেখি, এটাও কিন্তু সম্পূর্ণ স্টেবল করতে পারে না। সবচেয়ে বেশি ভালো হচ্ছে অ্যাক্টিভ স্টল কন্ট্রোল, সবচেয়ে ভালো। ঠিক আছে। স্যার তো এগুলোতে কি স্যার পিআইডি ইউজ করে কন্ট্রোলারে? হ্যাঁ, হ্যাঁ, এইসব কন্ট্রোলার পিআইডি ইউজ করা হয়। Wait, wait, wait. পিআই ইউজ করতে পারে অনেক সময়। এখন এগুলাতে হচ্ছে এই যেহেতু এখানে হচ্ছে এই লুপ লুপ স্টাইলে কাজ করতেছে, তো আলটিমেটলি এখানে যে কোনো কন্ট্রোলার ইউজ করা সম্ভব। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি, আর তার স্টল কন্ট্রোলারটা স্যার কিভাবে কাজ করে একটু যদি বুঝাই বলতেন। বুঝি নাই স্যার। স্টল কন্ট্রোলার স্যার এটা কিভাবে কাজ হ্যাঁ, করে? সব স্টলের মোটামুটি পিচ অ্যাঙ্গেল কন্ট্রোলের মতো মোটামুটি এইরকমই আপনি চিন্তা করেন, এইরকমই চিন্তা করেন। আলটিমেটলি সবাই কিন্তু এই জিনিসটাই মেজার করতেছে, বাট সে কিন্তু মেজার করার পর কিন্তু চেঞ্জ করবে অন্য কিছু, সে পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করবে না। এখানে পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে, কিন্তু প্যাসিভ স্টল কিন্তু কিন্তু এটা চেঞ্জ করতেছে। সে চেঞ্জ করতেছে কি, নর্মালি হবে অ্যাঙ্গেল অফ অ্যাটাক চেঞ্জ করবে। হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাটাকটাকে চেঞ্জ করে ফেলবে, ওই যে পিচ অ্যাঙ্গেলটা যতটুকু বলছিল এর থেকে সে আর অন্যদিকে মুভ করাবে। মানে পিচ অ্যাঙ্গেল যদি থাকেও সে কিন্তু এটার কথা না শুনে সে আর অন্যদিকে মুভ করাবে। বুঝতে পারছেন? আর অ্যাক্টিভ স্টল কন্ট্রোলটা আরো হাই লেভেলের, হাই জিও, যেটা হচ্ছে ওই রোটরকে যেমনি হোক সে স্পিডে রাখবেই। এটাতে সে যা কিছু হয়ে যাক সে কিন্তু এটা রাখবেই, মানে হচ্ছে এর উপরে যাবে না। তো এটা নর্মালি হাই ক্যাপাসিটি মেশিনের জন্য করা হয়, কারণ হচ্ছে তার তো অবশ্যই যদি সে একবার যদি ওই স্পিড থেকে বের হয়ে যায়, তো বুঝতে পারতেছেন টারবাইনের জন্য খুবই ক্ষতিকর অবস্থা হয়ে যাবে। কারণ এত স্পিডে যখন বাড়বে তখন আরো অবস্থা খারাপ হবে। এই জন্য এক্সট্রিম স্টল কন্ট্রোল করা হয় একমাত্র হাই ক্যাপাসিটির ক্ষেত্রে। তো দেখতে পারতেছেন খুব বেশি মাইনে চলতেছে আর কি, এর থেকে বেশি যাবেই না সে। আচ্ছা, এখন আসেন ইয়াও কন্ট্রোল। The turbine continuously along the direction of the wind flow. In small turbine, this achieved in a tail vane. In the large machine is achieved by the using motorized control system activated by the fan tail. Normally হচ্ছে এখানে ছবি নেই, এখানে ছবি দেওয়া ভুলে গেছি আমি মনে হয়। তো এই ছবিটা দেখলে আমার বুঝতে পারতে ভালো হতো। আচ্ছা, এটা এক কাজ করি, এটা ছবি সহ আপনাদেরকে নেক্সট ক্লাস এটা দেখা দিব। যে ইয়াও কন্ট্রোলটা মেনলি এটা হলো, মানে হচ্ছে এই ধরেন আপনি ওয়াই এক্সিস ইউজ করতে পারেন, এক্স এক্সিস। যেমন হচ্ছে আপনার দেখে আসছিলাম দুই ধরনের রোটর, এই রোটর হতে পারে হাউট এবং বাউট। তো হাউটের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা দেখছিলাম, স্মল একটা জিও দেখছিলাম, মনে আছে কিনা, স্লাইডটা অন করে দিলাম। আচ্ছা, এরকম একটা দেখছিলাম, মনে আছে কিনা। এখানে এই যে ছোট টেলটা আছে না, সে কিন্তু অটোমেটিকলি ডাইরেকশন চেঞ্জ করতেছে এটা। তো এইটাকে টেইল বেন বলতেছে। এই টেইল বেনের মাধ্যমে সে অটোমেটিকলি সেটা ডাইরেকশন চেঞ্জ করবে।
এই টেইল বেন্ডটা বলতেছে। ইন দ্য লার্জ মেশিন ইজ ইউজিং মোটরাইজ কন্ট্রোল সিস্টেম। এটা মোটরাইজ যদি কন্ট্রোল সিস্টেম থাকে, সে অটোমেটিকলি সে মানে হচ্ছে ডিটেক্ট করবে কোন দিকে আমার বাতাস আছে, সে সেদিকে মুভ করবে। ওই মুভ কইরা দেন হচ্ছে ডাইরেকশনে, ওই ডাইরেকশনে আসবে। তো আরেকটা হলো এটা অটোমেটিকলি করা যায়, মানে এখানে আর যদি মোটরাইজ করা হয় না, অনেক সময় যদি এটা যদি টারবাইনটা আমার ছোট হয়, তো সে অটোমেটিকলি ডাউনওয়ার্ড এর ফ্লোর কারণে, মানে হচ্ছে আমার ধরেন আপনি দেখছেন অনেক সময় যে যেদিকে বাতাস থাকবে জানলার দিওটা ওইদিকে চলে যায়, ঠিক আছে? এখন ডাউনওয়ার্ড বাতাসের কারণে সে আবার জানলাটা আবার ওদিকে এমন ভাবে হিসাব করে যেন আমাদের রুমে বাতাসটা বেশি আসতেছে, এরকম একটা পজিশন চলে যায় জানলাটা যদি হিসাব করে দেখেন। তো ওই কারণে মানে হচ্ছে ওই অটোমেটিকলি সে একটা ডাইরেকশন নিয়ে নেয়। এটা হচ্ছে ইয়াও কন্ট্রোল বলে। তো আমাদের মেনলি কন্ট্রোল স্ট্র্যাটেজি মেনলি তিনটা জিনিসকে মানে বাঁচানোর জন্য মেনলি কাজ করা হয়। ফার্স্ট হইলো ক্যাপচার দ্য ম্যাক্সিমাম পসিবল এনার্জি, ঠিক আছে? যেমন আমার জানলাটা সর্বোচ্চ পরিমাণ খোলা থাকলে আমার ঘরে ভালো বাতাস আসবে, এটা মনে করতে পারেন। প্লাস হলো টু প্রোটেক্ট দ্য রট। ধরেন আমার জানলাটা এত বেশি খোলা, বাতাসে এসে আমার বাসার রুমের সবকিছু ফালাই দিল, তো ওই আবার এতটুকু খোলা যাবে না। তো এটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে, এটা হলো আমার মেইন আরেকটা রিজন। আর একটা হচ্ছে এই জেনারেটর ইজ দিস ক্যান অ্যাক্সিলেট ফর এ শিডিউল ইভেন্ট লসিং দ্য ইলেকট্রিক্যাল লোড আন্ডার দিস কন্ডিশন দ্য রোটর স্পিড মে রান ওয়ে ডিস্ট্রয়িং ইট মেকানিক্যালি ইফ নট ইজ কন্ট্রোল। মানে হচ্ছে নর্মালি যদি আমরা কন্ট্রোল না করি, আলটিমেটলি এমন অ্যাক্সিডেন্ট হবে যেটা একদম মানে হচ্ছে ইলেকট্রিক্যাল লোডও লুজ করবো, সাথে আমরা এমন কন্ডিশনে যাবে রোটর স্পিডটা একবারে জিরোতে হিসাব হবে। তো এইসব সমস্যা থেকে আমাদেরকে মানে হচ্ছে দিও। There are five different ranges one speed which recurrent control strategy in the figure 10 below. এখানে পাঁচটা পজিশন দেওয়া আছে আর এখানে ফিগার দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন এই পাঁচটা জিনিস। আর হইলো এখানে কিছু ম্যাথ আছে, তিনটা বা চারটা ম্যাথ আছে, আপনারা এই ম্যাথ গুলা আপনারা নিজেরা করে ফেলেন। যে যে ইকুয়েশন দেখাইছি সব ইকুয়েশন দিয়ে এগুলো মোটামুটি করা যাবে। তো এখানে ম্যাথ গুলা করা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে নেবেন। এটাই হচ্ছিল মোটামুটি ওয়াইন্ডের মোটামুটি সিলেবাস। আর আরেকটা আরেকটা স্লাইড দিতে পারি ওয়াইন্ডের, এই শীট দিয়ে দিব স্লাইড না দিয়ে। তো এই শীটের মোটামুটি থাকবে আপনাদের কিরকম জেনারেটর কানেকশন করা হয় এটা। আর আরেকটা যদি পারি সেটা হচ্ছে নিউক্লিয়ারের একটা শীট দিয়ে দিব। তো নিউক্লিয়ারের শীটটা আরো পরে দিব কদিন পরে। আপাতত মোটামুটি আপনাদের রিনিউয়েবল এনার্জি ক্লাস শেষ এখনই, আর রিনিউয়েবল এনার্জি ক্লাস হবে না। আর শীট আমি আপনাদেরকে দিয়ে দিব নেক্সট দিন থেকে যদি পারি 27, আচ্ছা 24 তারিখ, 26 তারিখ একটা পাওয়ার ইলেকট্রনিক্স ক্লাস নিব দেখি ইনশাল্লাহ। 26, 27 চেষ্টা করবো, আমি 27 তারিখ একটু দেখা দিতে পারি। আর আপনাদের মনে হয় মেতে আসলে ক্লাস হবে আর কি, মেতে 2-3 তারিখ, বুঝতে পারছেন? আর সবাই আপনার অ্যাটেন্ডেন্স দেন। আর আচ্ছা, আপনাদের রিনিউয়েবলের একটা টার্ম রেট দিতে পারেন। টার্ম টেস্ট আর কয়েকদিন পরে দেই স্যার। কতদিন পরে স্যার? রিসেন্টলি স্যার আমাদের যে সেন্ট্রাল ভাইবা আছে, এসএসডির টার্ম টেস্ট আছে দুইটা, মেতেই দেই স্যার। তাহলে মেতে কত দিবেন এটা বলতেছি। স্যার একটু আমার সাথে কথা বলে স্যার একটু জানেন। আচ্ছা, তাহলে মেয়াদ 2-3 তারিখ রাখলে ভালো হয়, ঠিক আছে? আর আমাদের 2 তারিখ স্যার সেন্ট্রাল ভাইবা আছে এবং 5 তারিখ আছে আরেকটা ও এসএসডি টিটি আছে। ঠিক আছে, তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা জানাবেন তাহলে কবে দিবেন। জি স্যার। হুম। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্স দেন একটু। 01, প্রেজেন্ট স্যার। 02, Present, sir. 3, 4, Yes, sir. Yes, sir. Both, sir. 3 আছেন? Ji, sir. 5, Yes, sir. 6, ইয়েস স্যার। 7, 8, 9, 10, 9 years. 10, Yes, sir. 11, Yes, sir. 12, 13, 14, 15,
18, 19, Yes, sir. Yes, sir. 18, sir. 19, Sir, হ্যাঁ 19. Sir, 19. 20, 21, 22, Yes, sir. 21 আছেন, Yes, sir. 21. 22, Yes, sir. 23, 24, Present, sir. 25, Present, sir. 26, Present, sir. 26, sir. হ্যাঁ 29, 28, Yes, sir. sir. 28, জি স্যার 28 আজকে প্রথম ক্লাস, না স্যার আগে করছি আর সেকেন্ড ক্লাস এটা আজকে সেকেন্ড ক্লাস। Sir, 29. 29, 30, Yes, sir. 31, 32, 33, Present, sir. 34, Yes, sir. 35, yes sir 36, 40, Yes, sir. 41, yes sir 42, 42, 43, 43 sir 44, Present, sir. 47, Yes, sir. 48, 49, 51, 53, Yes, sir. 53. 54, 53. present sir 55, yes sir 56, present sir 57, Present, sir. 58, Yes, sir. Yes, sir. 59, yes sir 60, 61, 61 present, sir. 62, Yes, sir. 63, 63, 64, Yes, sir. 64, Yes, sir. বলে বলে আসলাম নাকি ক্লাসে, Yes, sir. ঘুম থেকে উঠে আসছে বোঝা যাচ্ছে, সমস্যা নাই। Yes, তারপর class না দিও। 2019-এর 66, 67, Present, sir. 2018-এর 15, Yes, sir. 18, 40 আর 53 আছে। স্যার 1958 শোনা গেছিল? 1958 রাকিব, হ্যাঁ শোনা গেছে। জি স্যার। স্যার 15 স্যার 19-এর কত? 15 15, জি স্যার হ্যাঁ দিছি। আর কেউ? আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ক্লাসে এতটুকুই। স্যার 509 কি দেওয়া হয়েছিল একটু যাদের 19 540 কি দেওয়া হয়েছিল? সবারটা যদি কনফার্ম করা হয় তো ঝামেলা। 509 দেওয়া হয়েছে, 540, 2090 দেওয়া ছিল স্যার 40 দেওয়া হয়েছে, সবারটা দেওয়া হয়েছে, সবারটা শুনছি, সমস্যা নাই। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার তাহলে